তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 7 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 এই পেপারের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং সব থেকে বড় কথা হচ্ছে এখানে সাজেশান অর্থাৎ প্রশ্ন কিন্তু খুব লিমিটেড। তার আগে তোমাদের কিছু বিষয় বলে নিই যে তোমাদের 20 নম্বরের যে প্রশ্নগুলো হয় সেগুলো 500 শব্দের মধ্যে লিখতে হয়। যদি তোমরা 600 বা 700 শব্দে লেখো সেখানে ভাবছো নম্বর বেশি পাবে, মোটেও না। 500 শব্দের মধ্যেই লিখতে হয়। 500 থেকে তোমরা 50 শব্দ কম বা 50 শব্দ বেশি তোমরা সেটা করতে পারো। এবং তোমাদের যেটা 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হয় এবং 10 নম্বরের প্রশ্ন 150টি শব্দের মধ্যে লিখতে হয়। সেখানে 20টা কম 20টা বেশি করা যায়, ঠিক আছে। দেখো 20 নম্বরের জন্য আমি এখানে তোমাদের টোটাল 4টি প্রশ্ন রেখেছি। টোটাল 4টি প্রশ্ন 20 নম্বরের জন্য রেখেছি এবং আশা করি এর মধ্যে দিয়েই তোমরা কমন পাবে। 20 নম্বরের জন্য টোটাল 4টি প্রশ্ন মডিউল 1 থেকে, ঠিক আছে। প্রথম প্রশ্ন কি, ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য মডিউল 1 থেকে প্রথম বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, সমন্বয়বাদের ওপরে টিকা লেখো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান আলোচনা করো। অর্থাৎ সমন্বয়বাদের যে প্রশ্ন এটা কিন্তু এবারে আসবে। 3 নম্বর প্রশ্ন, কৌটিল্যের দণ্ডনীতি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। এবং তারপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। তবে প্রথম 4টে সব থেকে গুরুত্বপূর্ণ এবং কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা তোমরা 20 নম্বরের জন্য দেখে রাখতে পারো। এটাও মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার মডিউল 2 থেকেও তাই, মডিউল 2 থেকেও 4টি 20 নম্বরের প্রশ্ন এবং একটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি। দেখো মডিউল 2 থেকে শুনে নাও। মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণা। কি বললাম? আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ বনাম আন্তর্জাতিকতাবাদ ব্যাখ্যা করো। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশ ভার্সান পেয়েই যাবে। 3 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণা। আর 4 নম্বর প্রশ্ন, স্বরাজ সম্পর্কে বা সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। স্বরাজ সম্পর্কে ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, এটা 4 নম্বর প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ লেখো। প্রথম 4টি গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা কম গুরুত্বপূর্ণ, তবে দেখে যাওয়া দরকার, কেন ভালো প্রশ্ন এটা। এবারে 5 বা 10 নম্বরের প্রশ্ন আমি টোটাল প্রশ্ন রেখেছি এখানে 8টি এবং তার মধ্যে প্রথম 6টা প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এবার এক এক করে প্রশ্নগুলো শুনে নাও। আর কি বললাম, ইংলিশ ভার্সান তোমরা যারা আছো তোমরা দেখবে, শেষে তোমরা সাজেশন ইংলিশ ভার্সানে পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য 5 বা 10-এর জন্য করতে হবে। তারপরে কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব 5 করতে হবে, 5-এর জন্য করতে হবে। উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদ, তারপরে হচ্ছে সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহন রায়ের ধারণা। নেক্সট হচ্ছে ভারতে মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে ইসলামীয় ধারণা। কি বললাম? ভারতের মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে ইসলামীয় ধারণা। এবং তারপরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় মুসলিম শাসকের কর্তব্য সংক্ষেপে লেখো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সাজেশানটা ইংলিশ ভার্সানে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখো, প্রতিটা প্রশ্ন বাংলায় লেখা আছে, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও লেখা আছে এবং খুব সংক্ষিপ্ত সাজেশন দেওয়া হয়েছে। আশা করি এর মধ্যে থেকেই তোমরা
কমন পেয়ে যাবে। খুব সংক্ষিপ্ত সাজেশান, খুব লিমিটেড প্রশ্ন রাখা হয়েছে এই সাজেশানের মধ্যে, দেখে নাও।